সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং ঢাকা কলেজ কর্তৃক অনলাইনে যে সকল ক্লাস হচ্ছে তোমরা সবগুলো ক্লাস নিয়মিতভাবে অংশগ্রহণ করছো এবং বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করছো। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে প্রাচীন সভ্যতার অংশ সুমেরীয় সভ্যতা পরবর্তী মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত বেবিলনীয় সভ্যতা এবং আরেকটি গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে হিব্রু সভ্যতা, তাছাড়া গ্রিক সভ্যতা এবং রোমান সভ্যতা। এই চারটি সভ্যতা সম্পর্কে আমি আজকে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার প্রয়াস চালাবো। প্রথমেই আমরা আলোচনা করব দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী মেসোপটেমীয় অঞ্চলে গড়ে ওঠা বেবিলনীয় সভ্যতা সম্পর্কে। আমরা ইতিমধ্যে জেনেছি যে মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত প্রথম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা এবং এই সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তূপের উপরেই গড়ে উঠেছিল আরেকটি নতুন সভ্যতা, যার নাম হচ্ছে বেবিলনীয় সভ্যতা। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব 2050 খ্রিস্টপূর্বাব্দের দিকে বেবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল মূলত দজলা নদীর তীরবর্তী উর্বর অঞ্চলে। এই বেবিলনীয় সভ্যতা নামকরণ ক্ষেত্রে ঐতিহাসিকগণ যে মত দিয়েছেন তা হচ্ছে বাব ইল, যার অর্থ দেবতার শহর, অর্থাৎ বাব ইল শহরকে কেন্দ্র করে যে নগর প্রতিষ্ঠিত হয়েছিল, যে সভ্যতার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দেবতার শহর বা বাব ইল নামকরণ থেকে পরবর্তীতে বেবিলনীয় সভ্যতা নামকরণ করা হয়ে থাকে। আরব ঐতিহাসিকগণ মেসোপটেমীয় অঞ্চলকে উম্মুল বিলাদ নামে অভিহিত করে থাকেন। এই উম্মুল বিলাদ শব্দের অর্থ হচ্ছে সভ্যতার জন্মভূমি। ঐতিহাসিকদের মতে মেসোপটেমীয় অঞ্চল অর্থাৎ দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী যে উর্বর অঞ্চল, সেই অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল। ইতিমধ্যে আমরা সুমেরীয় সভ্যতা সম্পর্কে জেনেছি। আজকে আমরা নব্য বেবিলনীয় এবং বেবিলনীয় সভ্যতা সম্পর্কে জানব। তাছাড়া আরো ছোট ছোট কয়েকটি সভ্যতা এখানে গড়ে উঠেছিল, যেমন কেল্টীয় সভ্যতা, এশিরীয় সভ্যতা। এই সভ্যতাগুলো মেসোপটেমীয় অঞ্চলে গড়ে উঠেছিল। এই মেসোপটেমীয় অঞ্চলে যে সকল সভ্যতা গড়ে উঠেছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং তোমাদের পাঠ্য বইয়ে বিশেষভাবে দেয়া আছে দুটি সভ্যতা। একটি হচ্ছে সুমেরীয় সভ্যতা, যা আমরা ইতিমধ্যে ক্লাসে আলোচনা করেছি, আর দ্বিতীয় সভ্যতা হিসেবে বেবিলনীয় সভ্যতা। আজকে আমরা বেবিলনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। আমরা ইতিমধ্যে বলেছি যে বেবিলনীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 2050 অব্দের দিকে গড়ে উঠেছিল। এই সভ্যতা গড়ে তুলেছিল সেমিটিক জাতির অন্তর্ভুক্ত এমোরাইট নামক একটি গোষ্ঠী, যারা বাব ইল শহরকে কেন্দ্র করে সুমেরীয় সভ্যতার ধ্বংসস্তূপের উপর নতুন আরেকটি সভ্যতা গড়ে তোলে, যাকে বেবিলনীয় সভ্যতা হিসেবে আমরা ইতিহাসে পড়ে থাকি। এই বেবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল মূলত এশিরীয় সভ্যতা এবং কেল্টীয় সভ্যতার কয়েক বছর পূর্বে, এবং এই বেবিলনীয় সভ্যতার বেশ কয়েক বছর পরিচালনা হওয়ার পর তাদের রাজাদের দুর্বলতার সুযোগে এখানে এশিরীয় সভ্যতা কিছু অংশ দখল করে নতুন একটা সভ্যতা তৈরি করে পরবর্তীতে আবার নব্য বেবিলনীয় নামে বেবিলনীয়দের পুনর্জাগরণ হয় এবং তারা নব্য বেবিলন নামে আরেকটি সভ্যতা তৈরি করে। অর্থাৎ বেবিলনীয় সভ্যতা প্রথমে
ইতিহাসে তাদের অবস্থান তৈরি করে মাঝখানে আবার তাদের অবনতি হয়, আবার পুনরায় তারা তাদের ঋত গৌরব উদ্ধার করে। এজন্য বেবিলনীয় সভ্যতার দুটি অংশ দেখা যায়, একটি হচ্ছে বেবিলনীয় সভ্যতা আর একটি হচ্ছে নব্য বেবিলনীয় সভ্যতা। আমরা প্রথমে বেবিলনীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করব। এই বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য শাসক হচ্ছেন রাজা হাম্মুরাবি। বেবিলনীয় সভ্যতা আলোচনা করতে গেলে রাজা হাম্মুরাবিকে আলোচনা করলেই আমরা বেবিলনীয় সভ্যতার অধিকাংশ আলোচনা হয়ে যায়, কেননা রাজা হাম্মুরাবি ছিলেন বেবিলনীয় সভ্যতার সবচেয়ে বেশি যোগ্য, দক্ষ এবং উচ্চাভিলাষী শাসক, যিনি ইতিহাসে তার কাজের জন্য কীর্তিমান হয়ে আছেন। আমরা এখন হাম্মুরাবির শাসনকাল সম্পর্কে আলোচনা করব। রাজা হাম্মুরাবি 1792 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বেবিলনীয় অঞ্চলে তার শাসন পরিচালনা করেন। তিনি ইতিহাসে তার আইন সংহিতার জন্য সবচেয়ে বেশি পরিচিত এবং সবার মুখে মুখে প্রচলিত হয়ে আছেন, যাকে হাম্মুরাবি কোড নামে অভিহিত করা হয়। রাজা হাম্মুরাবি ছিলেন একজন দক্ষ এবং সুযোগ্য শাসক। তিনি তার শাসন কার্যক্রমকে সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটি সুন্দর আইন সংহিতা বা আইন সংকলন প্রণয়ন করেন, যাকে ইতিহাসে হাম্মুরাবি আইন সংহিতা নামে অভিহিত করা হয়। এই হাম্মুরাবি আইন সংহিতায় সর্বমোট 282টি ধারা রয়েছে। এই সর্বমোট 282টি ধারার মধ্যে ঐতিহাসিকগণ গুরুত্বপূর্ণ ধারাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করেছেন। একটি হচ্ছে ফৌজদারি বিধান, আরেকটি হচ্ছে সামাজিক বিধান, আরেকটি হচ্ছে ধর্মীয় বিধান এবং আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সামাজিক সাংস্কৃতিক বিধান। এই ফৌজদারি দণ্ডবিধি আলোচনা করলে দেখা যায় যে হাম্মুরাবি আইনে প্রত্যেকটি অপরাধের জন্য, ফৌজদারি অপরাধের জন্য আলাদা আলাদা শাস্তি নির্ধারিত ছিল। যেমন হত্যার বিরুদ্ধে হত্যা, কেউ যদি একজন ব্যক্তিকে হত্যা করত তাহলে ওই ব্যক্তির শাস্তি ছিল তাকেও হত্যা করা হবে। তাছাড়া কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির হাত কাটা, আঙ্গুল কাটা অথবা অন্য কোনো ফৌজদারি অপরাধ করলে প্রত্যেকটি অপরাধের জন্য তার আলাদা আলাদা শাস্তি বিধান হাম্মুরাবি আইনে নির্ধারণ করা ছিল। সামাজিক ক্ষেত্রে দেখা যায় যে মানুষের সমাজের প্রথম এবং প্রধান বাহন হচ্ছে পরিবার, এবং পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে। এই বিবাহ সম্পর্কিত এবং সামাজিক বিধিবিধান সম্পর্কিত আইন সুস্পষ্টভাবে হাম্মুরাবি যে 282টি ধারা রয়েছে এই ধারাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ কিভাবে সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা পরিচালিত হবে এবং কোন কোন ব্যক্তির সাথে মেলামেশা করতে পারবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে, তা সুস্পষ্টভাবে লিখিত ছিল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এরূপভাবে কোন ব্যবসার জন্য, কোন বাণিজ্যের জন্য কতটুকু শুল্ক আদায় করতে হবে, কতটুকু পরিবহন করতে পারবে এবং কে কোন অঞ্চলে কি পরিমাণ দ্রব্য আদান প্রদান করতে পারবে সেগুলো সুস্পষ্টভাবে আইনে উল্লেখ ছিল। এবং কেউ যদি ওই নির্দিষ্ট পরিমাণ পণ্য বা শুল্ক আদান প্রদান বা শুল্ক প্রদানের ক্ষেত্রে গড়িমসি বা না দিত তাহলে তার জন্য নির্ধারিত হারে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। এরূপভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহী বা অন্য কোনো রাষ্ট্রের সাথে আঘাত বা নিজ রাষ্ট্রের রাজার বিরুদ্ধে কোনো বিদ্রোহ করলে তার জন্য মৃত্যুদণ্ড শাস্তি বিধান রাখা হয়েছিল। এভাবে দেখা যায় যে মানব জীবনের ক্ষেত্রে মানব জীবন পরিচালনা করার জন্য, অর্থাৎ মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন
এবং রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালিত হবে এবং কোন নিয়মে পরিচালনা করলে সুশৃঙ্খলভাবে মানুষ বসবাস করতে পারবে, ধর্মীয় ক্ষেত্রে কি কি বিধান মানুষকে অবশ্যই পালন করতে হবে, তা এই আইনে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ ছিল। এর এই বিধিবিধানের বাইরে ব্যত্যয় ঘটলে, অর্থাৎ কোনো অপরাধ ঘটলে সেই অপরাধের জন্য কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে তাও এই আইনে সুস্পষ্টভাবে লিখিত ছিল। তবে আধুনিক আইন প্রণেতাগণ হাম্বুরাবি আইনের কিছু সমালোচনা করে থাকেন, যে হাম্বুরাবি আইনের ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি, গোষ্ঠী বা সমাজ অবস্থান ভেদে, অর্থাৎ ব্যক্তির পারিবারিক সামাজিক অবস্থান ভেদে আইনের তারতম্য দেখা যায়। অর্থাৎ আধুনিক সমাজ ব্যবস্থায় যেমন বলা হয়ে থাকে যে আইনের চোখে সবাই সমান, কিন্তু হাম্বুরাবি আইনের ক্ষেত্রে তা পরিলক্ষিত হয় না। অর্থাৎ সেখানে ব্যক্তির সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থানের ক্ষেত্রে তার আইনের প্রয়োগ ভিন্নতর প্রয়োগ দেখা যায়। এটি ছিল আধুনিক আইন প্রণেতাদের সমালোচনা। তবে আমরা এই সমালোচনার ঊর্ধ্বে উঠে আমরা বলতে পারি যে খ্রিস্টপূর্ব 2000 অব্দে বা 1792 বা 1750 অব্দে আমরা যে সময়ের ইতিহাস পড়তেছি সেই সময়ের প্রেক্ষাপটে হাম্বুরাবি যে আইন প্রণয়ন করেছিলেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সময়ের প্রেক্ষাপটে এটি ছিল মানব সভ্যতার ইতিহাসে এবং মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে, মানব সভ্যতার আইনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান, যা পরবর্তী সভ্যতাগুলোর আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা আলোচনা করব বেবিলনীয় সভ্যতার অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে, যেমন তাদের ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল। এবং ধর্মীয় ক্ষেত্রে দেখা যায় যে তারা ইহলৌকিক জীবনকেই প্রাধান্য দিত, পারলৌকিক জীবন বা পরবর্তী জীবন সম্পর্কে তাদেরকে তেমন কোনো ধারণা ছিল না। ঐতিহাসিকদের মতে মিশরীয় সভ্যতার ক্ষেত্রে যেমন দেখা যায় যে মিশরীয় সভ্যতার রাজা প্রজারা তারা পরবর্তী পারলৌকিক জীবনের কথা চিন্তা করে পিরামিড তৈরি করেছে, স্ফিংস তৈরি করেছে, এবং পারলৌকিক জীবনকে স্বাচ্ছন্দ্যময় সুখময় করার জন্য তারা এগুলো করেছিল। কিন্তু বেবিলনীয় সভ্যতার ক্ষেত্রে এরূপ কোনো বিশেষ তাৎপর্য পরিলক্ষিত হয় না। তারা ইহজগৎকেই বেশি প্রাধান্য দিত এবং তাদের ধর্মীয় ব্যবস্থাপনাগুলো ইহজগৎকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছিল। বেবিলনীয়দের প্রধান দেবতা ছিল মার্ডাক, এবং তাদের মার্ডাক ছিল পুরুষ এবং তাদের দেবী ছিল ইস্টার। এই মার্ডাক এবং ইস্টারই ছিল তাদের প্রধান দেবদেবী। তাদেরকে কেন্দ্র করেই তাদের ধর্মীয় ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং তাদের প্রধান ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাত, যা সুমেরীয়দের মধ্যে আমরা দেখেছি সুমেরীয়দের উত্তরসূরি হিসেবে বেবিলনীয়দের যে ধর্ম মন্দির তাকেও জিগুরাত নামে অভিহিত করা হতো। তবে এখানে একটু পার্থক্য ছিল যে বেবিলনীয়দের ধর্ম মন্দিরগুলো ছিল সুউচ্চ টাওয়ারের মতো, এগুলো প্রায় 650 ফিট পর্যন্ত উঁচু হতো। এবার আমরা আলোচনা করব বিজ্ঞানের বিভিন্ন শাখায় বেবিলনীয়দের অবদান সম্পর্কে। বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ করে গণিত শাস্ত্রে এবং জ্যামিতির ক্ষেত্রে তাদের বিশেষ অবদান রয়েছে। বেবিলনীয়রা সর্বপ্রথম দশমিকের ব্যবহার এবং সরল রেখার ব্যবহার পরিচালনা প্রথম করে থাকে, এবং তারা সমকৌণিক ত্রিকোণমিতির যে ব্যবহার তারা প্রথম প্রচলন করে। জ্যোতিষশাস্ত্রে এবং জ্যোতির্বিজ্ঞানেও বেবিলনীয়দের বিশেষ অবদান রয়েছে। ঐতিহাসিকদের মতে জিগুরাতের ছাদের উপরে উঠে বেবিলনীয় ধর্মযাজকরা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা করতেন এবং গবেষণা করতেন। তারা গ্রহ উপগ্রহের বিভিন্ন পর্যবেক্ষণ করতেন এবং তারা বিভিন্ন গ্রহ উপগ্রহকে আলাদা আলাদা নামকরণ করেন, এবং তারা
চন্দ্রবর্ষ কেন্দ্রিক পঞ্জিকার আবিষ্কার করেন, যাকে বেবিলনীয় চন্দ্র পঞ্জিকা নামে অভিহিত করা হয়। তাছাড়া সাহিত্য ক্ষেত্রে বেবিলনীয়দের অনেক অবদান রয়েছে। বিশেষ করে গিলগামেশ কাব্য বেবিলনীয়দের সবচেয়ে বড় উল্লেখযোগ্য অবদান। পৃথিবীর ইতিহাসে বা মানব সভ্যতার সাহিত্যের ইতিহাসে গিলগামেশ কাব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়ে থাকে। এই গিলগামেশ কাব্য ছিল মূলত বেবিলনীয়দের দেবতা ইস্টার এবং মার্ডাকে কেন্দ্র করে রচিত স্তুতিকাব্য। বিশেষ করে ধর্মযাজকরা এগুলো তাদের দেবতাকে কেন্দ্র করে তাদের মনোবাসনা পূরণ করার জন্য এবং দেবদেবীর প্রার্থনা কার্যক্রম পরিচালনা করার জন্য এই স্তুতিকাব্যগুলো রচনা করেন। তাছাড়া ভাস্কর্য শিল্পে, চিত্রশিল্পে বেবিলনীয়দের বেশ কিছু অবদান রয়েছে। নব্য বেবিলনীয় নামে যে সভ্যতা গড়ে উঠেছিল তার একজন বিখ্যাত শাসক ছিল নেবুচাঁদ-নেজার। তিনি তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য একটি উদ্যান তৈরি করেন, যাকে পৃথিবীর ইতিহাসে প্রাচীন সভ্যতার সপ্ত আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য হিসেবে বিবেচিত, যা বেবিলনের শূন্য উদ্যান নামে অভিহিত। আমরা সবাই জানি বেবিলনের শূন্য উদ্যান পৃথিবীর সপ্ত আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য। এই শূন্য উদ্যানকে তৈরি করার জন্য তারা বিভিন্ন প্রকার জ্যামিতিক এবং গাণিতিক যুক্তিকে কাজে লাগিয়ে এই শূন্য উদ্যান তৈরি করেছিলেন এবং এই উদ্যান তৈরি করতে যেয়ে তারা জ্ঞান বিজ্ঞানের বিকাশ সাধন করেন। এভাবে মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় যে বেবিলনীয়দের অনেক অবদান রয়েছে। এই অবদানগুলির মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তিনটি অবদান অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। একটি হচ্ছে হাম্মুরাবির আইন সংহিতা বা কোড অফ হাম্মুরাবি, আরেকটি হচ্ছে গিলগামেশ কাব্য এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শূন্য উদ্যান। এই তিনটি হচ্ছে বেবিলনীয় সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান। তাই আমরা বলতে পারি যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে বেবিলনীয়দের অবদান অনস্বীকার্য। এবার আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ সভ্যতা সম্পর্কে, সেটি হচ্ছে হিব্রু সভ্যতা। হিব্রু সভ্যতা মূলত গড়ে উঠেছিল বর্তমান প্যালেস্টাইন, জেরুজালেম বা ফিলিস্তিন, ইসরায়েল যে রাষ্ট্রগুলো এখন রয়েছে সেই অঞ্চলকে কেন্দ্র করে। হিব্রু হচ্ছে মূলত একটি ভাষা, যাকে সেমিটিক ভাষার অন্তর্ভুক্ত একটি ভাষা, যাকে কেন্দ্র করে একটি সভ্যতার উৎপত্তি হয়েছিল, যা আমরা ইতিহাসে তাকে হিব্রু সভ্যতা নামে অভিহিত করি। হিব্রু সভ্যতার উৎপত্তি স্থল হচ্ছে প্যালেস্টাইন, জেরুজালেম এই অঞ্চল, অর্থাৎ ভূমধ্যসাগরের তীরবর্তী যে অঞ্চল, সেই অঞ্চলকে কেন্দ্র করে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। এই হিব্রু সভ্যতার প্রতিষ্ঠাতা ছিলেন আব্রাহাম, যাকে আমরা ইব্রাহিম আলাইসাল্লাম নামে চিনে থাকি। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম হচ্ছেন হিব্রু সভ্যতার প্রতিষ্ঠাতা। তিনি সর্বপ্রথম তার জাতিগোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে একটি সভ্যতার গোড়াপত্তন করেন, যা পরবর্তীতে ইতিহাসে হিব্রু সভ্যতা নামে অভিহিত হয়। এই হিব্রু সভ্যতার ইতিহাস আলোচনা করতে যে আমরা দেখি যে এই হিব্রু সভ্যতা হচ্ছে একটি বিশেষ বৈশিষ্ট্য কেন্দ্রিক ইতিহাস, যার প্রধান ভিত্তি হচ্ছে ধর্ম, একেশ্বরবাদী ধর্ম। এই একেশ্বরবাদী ধর্মকে কেন্দ্র করে এই হিব্রু সভ্যতার উত্থান বিকাশ ঘটেছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খ্রিস্টপূর্ব 1800 খ্রিস্টাব্দে প্যালেস্টাইন অঞ্চলকে কেন্দ্র করে তার যে জাতি
তার জাতিগোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে ওই অঞ্চলে হিব্রু সভ্যতা প্রতিষ্ঠা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর তার পুত্র ইয়াকুব বা জ্যাকব অথবা ইসরাইল, এই তিনটি নামে অভিহিত, ইয়াকুব, জ্যাকব বা ইসরাইল, এই তিনটি নামে অভিহিত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরগণকে ইসরাইল নামে পরিচিত করা হয়, যা ভিত্তিতে বর্তমানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরকে ইহুদি নামেও অভিহিত করা হয়। জ্যাকব খ্রিস্টপূর্ব 1300 থেকে 1500 এই সময়ে এই অঞ্চলে আবির্ভূত হন এবং তার নেতৃত্বেই হিব্রু সভ্যতা পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং তিনি একেশ্বরবাদী যে ধর্ম ব্যবস্থা তা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেন। তার পরবর্তীতে আসেন ডেভিড, যাকে আমরা দাউদ আলাইহিস সালাম নামে চিনি। এই দাউদ আলাইহিস সালাম হিব্রু সভ্যতার আরেকজন অন্যতম উল্লেখযোগ্য শাসক। এই দাউদ আলাইহিস সালামের পরে আসেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বা সলোমন, যা পৃথিবীর ইতিহাসে এবং মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শাসক হিসেবে পরিচিত। এই সুলাইমান আলাইহিস সালাম হিব্রু সভ্যতাকে সবচেয়ে বেশি বিকশিত করেন এবং তার সময় বিভিন্ন আইন প্রণয়ন করেন এবং ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত নামে যে গ্রন্থ রয়েছে হযরত মূসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল, এই মূসা আলাইহিস সালামের পরবর্তীতেই সুলাইমান আলাইহিস সালাম আসেন এবং তিনি এসে এই হিব্রু জাতিগোষ্ঠীকে বা হিব্রু সভ্যতাকে চরম বিকাশের দিকে ক্রমান্বয়ে ধাবিত করেন। এই হিব্রু সভ্যতা হচ্ছে মূলত ধর্মকেন্দ্রিক সভ্যতা, যার উৎপত্তি আমরা জেনেছি যে প্যালেস্টাইনকে কেন্দ্র করে এখানে ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব 1800 খ্রিস্টপূর্বাব্দে এই পত্তন করেন। পরবর্তীতে তার বংশধর ইয়াকুব আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, তারপর দাউদ আলাইহিস সালাম, তারপর সুলাইমান আলাইহিস সালাম, যারা মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সকল ধর্মের কাছে সুপরিচিত এবং সম্মানিত নবী হিসেবে পরিগণিত। তারাই হচ্ছে হিব্রু সভ্যতার ধারক এবং বাহক ছিলেন। হিব্রু সভ্যতার সবচেয়ে বড় অবদান ছিল ধর্মীয় ক্ষেত্রে। মানব সভ্যতার ইতিহাসে আমরা ইতিমধ্যে দেখেছি যে মিশরীয় সভ্যতায় একেশ্বরবাদী ধর্ম প্রবর্তিত হয়েছিল একনাটন মাধ্যমে, এবং পরবর্তীতে হিব্রু সভ্যতায় দেখা যাচ্ছে যে ওই একেশ্বরবাদী ধর্মের ধারাবাহিকতায় ধর্মকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে ওঠে। সেই সভ্যতা হচ্ছে হিব্রু সভ্যতা এবং এই সভ্যতার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন ব্যবস্থা গড়ে ওঠে ধর্মকে কেন্দ্র করে এবং সেটা একেশ্বরবাদী ধর্মকে কেন্দ্র করে। হিব্রু সভ্যতার সবচেয়ে বড় অবদান ছিল মানব সভ্যতার ইতিহাসে একেশ্বরবাদী ধর্মীয় ব্যবস্থা প্রণয়ন এবং একেশ্বরবাদী ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য মানব সমাজে নতুন নতুন আইন প্রণয়ন, এবং সেই বিধিবিধানগুলো ওল্ড টেস্টামেন্ট বা তাওরাতে অন্তর্ভুক্ত ছিল এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে ইহুদি যে ধর্মীয় বিধিবিধান তৈরি হয়েছে এই তাওরাত বা ওল্ড টেস্টামেন্টকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় হিব্রুদের অবদান ছিল, বিশেষ করে জ্যোতিষশাস্ত্রে এবং জ্যোতির্বিজ্ঞানে তাদের অবদান রয়েছে এবং ভাস্কর্য শিল্পে, চিত্রশিল্পে তাদের অবদান রয়েছে। তারা বিভিন্ন সময় তাদের ধর্মীয় ধ্যান ধারণা প্রকাশ করার জন্য বিভিন্ন চিত্র অঙ্কন করত এবং যে চিত্রগুলো বিভিন্ন পাণ্ডুলিপি আকারে তৈরি করে রাখত এবং পরবর্তীতে যে গ্রিক সভ্যতা
বিকাশ হয়েছিল, সেই গ্রিক সভ্যতার বিকাশের ক্ষেত্রে এই হিব্রুদের অনেক অবদান রয়েছে। আমরা পরবর্তীতে হিব্রু সভ্যতা সম্পর্কে জানবো। হিব্রু সভ্যতার পরবর্তীতে আমরা গ্রিক সভ্যতা সম্পর্কে জানবো। এখন হিব্রু সভ্যতা সম্পর্কে আলোচনা করছি। এই হিব্রু সভ্যতায় সবচেয়ে বেশি অবদান ছিল সুলাইমান আলাইহিস সালামের। আমরা জানি যে তিনি জিন জাতিকে নিজের মতো করে পরিচালনা করতে পারতেন এবং জিনেরা তাদের কথা শুনতো। তিনি অনেক পশু পাখির কথাও বুঝতে পারতেন, শুনতে পারতেন, এবং তিনি যে কোড অফ সলোমন এবং ভার্বস অফ সলোমন, প্রোভার্বস অফ সলোমন, এই যে নীতি নির্ধারণ করে গেছেন তা ইহুদি ধর্মকে কেন্দ্র করে, এবং পরবর্তী ইহুদি যে নিয়ম নীতি ধর্মীয় বিধিবিধান তৈরি হয়েছে তার মূলটা ছিল এই সুলাইমান আলাইহিস সালামের কোড অফ সলোমন থেকে নেয়া। ইহুদি যে ধর্মীয় বিধিবিধানগুলো এবং ইহুদি যে আইন প্রণয়নগুলো পরবর্তীতে ইহুদি ধর্মযাজকরা, পণ্ডিতরা যে নিয়ম নীতি পৃথিবীতে প্রচলন করেছেন তার মূল ভিত্তি ছিল ওল্ড টেস্টামেন্ট বা তাওরাত। আজও আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইহুদিরা তাদের পূর্বতন ওল্ড টেস্টামেন্ট বা তাওরাতকে অনুকরণ করছে এবং তাকে ফলো করে তাদের ধর্মীয় আচার আচরণ এবং রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক জীবনযাত্রা পরিচালনা করার জন্য নীতি নির্ধারণ এবং বিভিন্ন আইন প্রণয়ন করছে। এবার আমরা আলোচনা করব ভূমধ্যসাগরের অন্য পারের একটি বিশেষ সভ্যতা, যাকে আমরা গ্রিক সভ্যতা নামে অভিহিত করি। পৃথিবীর ইতিহাসে যে সকল সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মধ্যে গ্রিক সভ্যতা হচ্ছে অন্যতম আধুনিক সভ্যতা নামে পরিচিত। কেননা আমরা ইতিমধ্যে পড়েছি মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, এই সভ্যতাগুলো ছিল গ্রিক সভ্যতার পূর্বসূরি। ওই সভ্যতাগুলোর উত্তরসূরি ছিল গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা ভূমধ্যসাগরের বা ইজিয়ান সাগরের, ভূমধ্যসাগরের পাশাপাশি আরেকটি সাগর আছে ইজিয়ান সাগর। এই ইজিয়ান সাগরের তীরবর্তী একটি অঞ্চল যাকে আমরা বর্তমানে গ্রিস নামে চিনি। এই গ্রিসকে কেন্দ্র করে গ্রিক সভ্যতা উৎপত্তি হয়েছিল। এই গ্রিক সভ্যতাকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেলেনীয় সভ্যতা আর একটা হচ্ছে হেলেনিস্টিক সভ্যতা। আমরা একজন বিখ্যাত রাজ্য বিজেতা হিসেবে আলেকজান্ডারকে চিনি। এই আলেকজান্ডার হচ্ছে হেলেনিস্টিক সভ্যতার গুরু বা প্রতিষ্ঠাতা। এই তার পূর্ব পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টপূর্ব 1700 থেকে খ্রিস্টপূর্ব 350 পর্যন্ত যে সভ্যতা তাকে হেলেনীয় সভ্যতা বলা হয়, এবং 350 থেকে পরবর্তীতে খ্রিস্টাব্দ পর্যন্ত যে সভ্যতা তাকে হেলেনিস্টিক সভ্যতা নামে অভিহিত করা হয়। প্রথমে আমরা আলোচনা করব হেলেনীয় সভ্যতা সম্পর্কে। হেলেনীয় সভ্যতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি শহর ছিল, একটি হচ্ছে স্পার্টা এবং আরেকটি হচ্ছে অ্যাথেন্স। এই দুটি শহরকে কেন্দ্র করে ঠিক দুটি ভিন্ন ধারার সভ্যতা গড়ে উঠেছিল এবং দুটি ভিন্ন নগর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের একই সময়ে চলমান দুটি ভিন্ন ধারার এবং ভিন্ন রুচির, ভিন্ন কৌশলের রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর ইতিহাসে পরিলক্ষিত হয়। একটি হচ্ছে সামরিক রাষ্ট্র স্পার্টা এবং আরেকটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র অ্যাথেন্স। সামরিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের যে পার্থক্য আমরা এখন যদি বুঝতে চাই, তাহলে আমরা সেই গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত দুটি নগর রাষ্ট্র স্পার্টা এবং অ্যাথেন্সকে আলোচনা করলেই জানতে পারবো যে মানুষের জন্য, মানব সভ্যতার জন্য আসলে কোনটি সঠিক বা কোনটি বেশি প্রযোজ্য বা কোনটি বেশি মানুষের জন্য সহায়ক। আমরা দেখতে পাই যে স্পার্টা হচ্ছে একটি সামরিক রাষ্ট্র। এখানে
সামরিক কায়দায় রাষ্ট্র পরিচালিত হতো। রাষ্ট্রের সবকিছুই হচ্ছে সামরিক কলা কৌশলের মাধ্যমে পরিচালিত হতো। রাষ্ট্রের যে প্রধান তিনি ছিলেন একক ক্ষমতার কেন্দ্রবিন্দু, তাকে কেন্দ্র করে রাষ্ট্রের সব কার্য পরিচালিত হতো এবং তার প্রধান হাতিয়ার ছিল সেনাবাহিনী, অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রধান তিনি রাষ্ট্রপ্রধান এবং ওই শহরের প্রত্যেকটি নাগরিককে সামরিক প্রশিক্ষণ নিতে হতো এবং তাদের জীবনযাত্রা নির্দিষ্ট কিছু বিধিবিধানের মধ্যে আবদ্ধ ছিল। তাদের ব্যক্তিগত কোনো মতামত প্রদান করার সুযোগ ছিল না। প্রত্যেক ব্যক্তিকে সামরিক বাহিনীতে অংশগ্রহণ করতে হতো এবং সামরিক প্রশিক্ষণ নিতে হতো এবং তাদের জীবনাচার্য জীবনাকলাপ সবকিছুই সমর বা যুদ্ধংদেহী মনোভাবকে কেন্দ্র করে পরিচালিত হতো। এই জন্য দেখা যায় যে স্পার্টা নগরীতে তেমন কোনো জ্ঞান বিজ্ঞান বা কোনো শিক্ষণীয় বা পরিশীলিত কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয় না। তাদের মূল সমরাস্ত্র বা সামরিক সরঞ্জামের দিকে কেন্দ্র করে তাদের জীবন অতিবাহিত হতো এবং তারা সামরিক অস্ত্রশস্ত্র কিভাবে সজ্জিত করা যায়, কিভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে তারা আলোচনা করত। কিন্তু মানব জীবনের জন্য প্রয়োজনীয় জ্ঞান বিজ্ঞান, ধর্ম, দর্শন, সাহিত্য, ভাস্কর্য, শিল্প এসব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ঠিক বিপরীতে আরেকটি রাষ্ট্র হচ্ছে অ্যাথেন্স, যা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে সুফল তা আমরা দেখতে পাই যে অ্যাথেন্সে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সেই অ্যাথেন্সেই দেখা যাচ্ছে যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দার্শনিক, পণ্ডিত, শিল্পী, ভাস্কর্য শিল্পী, সাহিত্যিক তাদের উৎপত্তি হয়েছে। আমরা কয়েকটি নাম বললে আমরা দেখতে পারবো এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এদের আবির্ভাব হয়েছিল অ্যাথেন্সে। এবার অ্যাথেন্সকে কেন্দ্র করেই ভাস্কর্য শিল্পের ইলিয়াড, ওডিসি, যা হোমার নামে পরিচিত, হোমারের ইলিয়াড ওডিসি বিখ্যাত সাহিত্য, এগুলোর উৎপত্তি হয়েছিল অ্যাথেন্সকে কেন্দ্র করে। তাছাড়া জ্যামিতির ক্ষেত্রে, জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে আর্কিমিডিস এবং ভূগোল শাস্ত্রের ক্ষেত্রে যে বিশেষ অবদান রয়েছে গ্রিক সভ্যতার, তার মূল দায়িত্ব পরিচালিত হয়েছিল অ্যাথেন্সকে কেন্দ্র করে। গ্রিক সভ্যতার যে সকল অবদান, সব অবদানই ছিল কি অ্যাথেন্সকে কেন্দ্র করে। সুতরাং আমরা দেখতে পাই যে সামরিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এবং মানব সভ্যতার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই অত্যন্ত সফলকামী বা মানুষের জন্য উপকারী। এবার আমরা আলোচনা করব হেলেনিস্টিক শাসন ব্যবস্থা সম্পর্কে বা হেলেনিস্টিক সভ্যতা সম্পর্কে। খ্রিস্টপূর্ব 350 অব্দের দিকে আলেকজান্ডার পিতা এই হেলেনিস্টিক সভ্যতার উৎপত্তি করেন। এই হেলেনিস্টিক সভ্যতায় দেখা যাচ্ছে যে মানুষ তার জ্ঞান বিজ্ঞান, দর্শন, সাহিত্যকে কাজে লাগিয়ে দিগ্বিজয়ের দিকে কিভাবে মনোনিবেশ করা যায় সেই দিকে মনোনিবেশ করেন আলেকজান্ডার, যিনি পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিখ্যাত। আলেকজান্ডার পূর্ব পর্যন্ত গ্রিক সভ্যতা অ্যাথেন্স, স্পার্টা এবং পার্শ্ববর্তী কয়েকটি দ্বীপাঞ্চলকে কেন্দ্র করেই পরিচালিত হতো, যা ইজিয়ান সাগর এবং ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা দেখতে পাই হেলেনিস্টিক সভ্যতার যখন আবির্ভাব হয়, অর্থাৎ আলেকজান্ডারের যখন আবির্ভাব হয়, তখন গ্রিক সভ্যতা তার গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আলেকজান্ডার পার্শ্ববর্তী মিশর, পারস্য, সিরিয়া এমনকি ভারতবর্ষ পর্যন্ত
তার সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হন এবং বলা হয়ে থাকে যে তৎকালীন সময়ে সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল আলেকজান্ডার প্রতিষ্ঠিত হেলেনিস্টিক সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না বলে অভিহিত করা হয়। এই ছিল হেলেনিস্টিক সভ্যতা এবং হেলেনিস্টিক সভ্যতা মানব সভ্যতার ইতিহাসে বিশেষ অবদান রাখেন। তারা জ্যোতির্বিজ্ঞানে, সাহিত্য ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং বিভিন্ন অঞ্চলে মানুষের সাথে যোগাযোগ হওয়ার ফলে বিভিন্ন অঞ্চলের মানুষের ধর্ম, সাহিত্য, সংস্কৃতি এগুলোকে তারা আমদানি করে তাদের দেশে নিয়ে যেত এবং সেগুলো সমন্বয় সাধন করে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছিল যা মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আজ এখানেই আলোচনা শেষ করব। আলোচনা শেষ করার পূর্বে আমরা পর্যালোচনা করব যে আমরা আজকে কি শিখলাম। আজকে আমরা মূলত 3টি সভ্যতা নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে বেবিলনীয় সভ্যতা, আরেকটি হিব্রু সভ্যতা, আরেকটি হচ্ছে গ্রিক সভ্যতা। এই 3টি সভ্যতার বৈশিষ্ট্যই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং 3টি সভ্যতারই আলাদা আলাদা অবদান রয়েছে। এই অবদানগুলো আমরা নোট খাতায় সুন্দরভাবে তুলে রাখবো। বিশেষ বিশেষ অবদানগুলো বিশেষভাবে খাতায় লিখে রাখবো, যেন পরবর্তীতে পরীক্ষার পূর্বে আমরা এক নজর দেখলে পরীক্ষায় ভালোভাবে আনসার করতে পারি। আজকে এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।